কাজটা করবেন। দেখেন, আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে একটা পার্টিকুলার ভার্ব দিয়ে 30টা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে। এইটা তৈরি করতে গেলে অনেকগুলো সেন্টেন্সের স্ট্রাকচার, এর বাংলা অর্থ কিন্তু আমাদের সেম মনে হয়েছে। ভেবে দেখেন মনে হয়েছে কিনা যে প্রায় কাছাকাছি অর্থ দিচ্ছে। তো প্রত্যেকটাই ডিফারেন্ট, প্রত্যেকটারই কিছু না কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটা বুঝতে হয়। যেমন দেখেন, এখানে বলছে ইউজ অফ এম টু ইজ টু আর টু। সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু, ইজ টু এবং আর টু এর ব্যবহার হয়। মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়। মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। এগুলোকে সেমি মডাল ভার্ব বলে। কেন? এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বা হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের দেখতে এগুলো মূলত কি প্রাইমারি অক্সিলারি ভার্ব না? এগুলো মূলত টেন্সের স্ট্রাকচারে বসে না? এই ভার্বগুলোর সাথে একটা করে টু যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে একটা ফ্রেজাল ভার্ব তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি সেমি মডাল অক্সিলারি ভার্ব। মানে এদের চেহারাটা প্রাইমারি অক্সিলারি ভার্বের মতো, বাট কাজ করে মডালের মতো। মডাল কোনগুলো? ওই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এই মডালগুলোর পর মেইন ভার্বটা যেমন বেস ফর্মে বসে, এই যে সেমি মডাল অক্সিলারি ভার্ব এদের পরেও মেইন ভার্বটা বেস ফর্মে বসে। অর্থাৎ এদের চেহারা প্রাইমারি অক্সিলারির মতো, কাজ করে মডালের মতো, এজন্য এটাকে বলা হয় সেমি মডাল। বাংলা ডেফিনেশনটা কেমন? কোনো একটা কাজ কাউকে করতে হয়, করতে হয় মানে কেমন জানেন? ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে কোনো একটা কাজ করা লাগে। কোনো একটা কাজ দায়িত্বের জন্য, কর্তব্যের জন্য করতে হয়, না করলে নয়। জাকিরকে পড়তে অফিসে যেতে হয়, কেন যায়? জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। সে চাকরি করে, সেখানে যেতে সে বাধ্য, না গেলে সে বেতন পাবে না। ছাত্রদের পড়তে হয়, কেন পড়ে? কেউ কি খালি খালি পড়তে চায়? ছুটি পেলে সে মজা করে না সেই দিনটাতে? তাহলে পড়ে কেন? পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য পড়ে। তো তার জন্য তো তার কষ্ট করতে হয়। তো এই যে করতে হয় মানে কি, একটা কাজের ইচ্ছা না থাকলেও আমার করা লাগে। মুক্তাকে রান্না করতে হয়। মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। দেখেন এই পাশে একটা বাক্য লিখছি আমি, মুক্তা কুকস রাইস ডেইলি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস এস আছে। এটার অর্থ কি? মুক্তা রান্না করে। মুক্তা রান্না করে প্রতিদিন। আর ইজ টু কুক মানে রান্না করতে হয়। অর্থাৎ এম টু, ইজ টু, আর টু এরপর ভার্বের বেস ফর্ম, এর মানে হচ্ছে কাউকে কোনো একটা কাজ করা লাগে, করতে হয়, ইচ্ছা না থাকলেও করতে হয়। মনে করেন মুক্তা আপনার মেয়ে, বিয়ে দিলেন। শ্বশুর বাড়িতে সবাই চায় যে তার মেয়ে খুব আদর যত্নে থাকুক। এখন আপনি দেখছেন কি যে আপনার মেয়েকে প্রতিদিন অনেক পরিশ্রম করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, 3 বেলা ভাত রান্না করতে হচ্ছে। এইটা আপনি একটা আফসোস নিয়ে বললেন, মনে একটা কষ্ট নিয়ে বললেন, আপনার নেইবার্স বা প্রতিবেশীদের সঙ্গে এইভাবে বললেন, আমার মেয়েটাকে ওইখানে বিয়ে দিলাম কিন্তু ওকে অনেক কষ্ট করতে হয়, প্রতিদিন 3 বেলা ভাত রান্না করতে হয়, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হয়, অনেক কাজ করা লাগে। এই যে একটা আফসোস নিয়ে বললাম, এই যে ইচ্ছা না থাকলেও করা লাগে, করতে হয়, এইটাই হচ্ছে মূলত এম টু, ইজ টু, আর টু এর ফাংশন। অর্থাৎ প্রত্যেকটার ইনার সেন্সটা আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি ভার্বগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারবেন, পারফেক্টলি ব্যবহার করতে পারবেন। যখন আপনি নেগেটিভ করবেন, ভেরি সিম্পল, যেহেতু এখানে অ্যাম, ইজ, আর আছে, এর সাথে নট বসালেই বাক্য নেগেটিভ হবে। তাদের প্রত্যহ স্কুলে যেতে হয় না। দে আর নট গো টু স্কুল এভরিডে। পপিকে ভাত রান্না করতে হয় না। পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। আমার এখন ক্লাস নিতে হয় না। আই এম নট টু টেক আ ক্লাস নাও। হোয়েন ইউ আর গোয়িং টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স, অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে আনবেন। এখানে মনে রাখবেন টু কিন্তু সাবজেক্টের পরে থাকবে, মানে একসাথে ইজ টু আগে চলে আসবে না, জাস্ট ইজটাই আগে আসবে। ইজ ইভান টু রিড এভরিডে। ইভানকে কি প্রতিদিন পড়তে হয়? তাদের কি প্রতিদিন কাজ করতে হয়? আর দে টু ওয়ার্ক এভরিডে। তাদের কি প্রতিদিন কাজ করতে হয়? আর দে টু ওয়ার্ক এভরিডে। তাহলে মুক্তাকে কি প্রতিদিন ভাত রান্না করতে হয়? ইজ মুক্তা টু কুক রাইস এভরিডে। কি বললাম বলেন তো? ইজ মুক্তা টু কুক রাইস এভরিডে। মুক্তাকে কি প্রতিদিন ভাত রান্না করতে হয়? তাহলে এইভাবে এম টু, ইজ টু, আর টু দিয়ে বাক্য গঠিত হয়। আমার লেখা বই স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এটা যাদের কাছে আছে, অনেক সুন্দরভাবে সেন্টেন্স দেওয়া আছে। আপনারা এই বইটা থেকে প্র্যাকটিস করবেন।
তাহলে দ্রুত ডেভেলপমেন্ট পাবেন। হার্ড কপি একটা বই থেকে প্র্যাকটিস করতে পারলে এটা ডেভেলপমেন্টটা দ্রুত পাওয়া যায়, কারণ এগুলো কঠিন কিছু না। আমি বলছি না এগুলো আপনারা হোমওয়ার্ক করে নিয়ে আসেন, নতুন 10টা সেন্টেন্স এই দিয়ে করে নিয়ে আসেন। জাস্ট নিজেরা একটু দেখে ফেলবেন, প্র্যাকটিস করে ফেলবেন, এটাতেই কাভার হয়ে যাবে। কারণ আমার হোমওয়ার্কদের অনেক কিছু আছে, অনেক কাজ করতে হবে আপনাদের সামনে, এখন কাজ বেশি। এই দেখেন, আমি তো আপনাদের ক্লাস নিচ্ছি, আপনাদের থেকে অ্যাডভান্স যারা আছে মানে আপনাদের তো আমি ল্যাঙ্গুয়েজ ক্লাব পার্সোনাল সেশনে অ্যাড করব। আমি চাচ্ছি সবাইকে একসাথে অ্যাড করতে, এই জন্য বারবার বলছি আপনাদের যে পেমেন্ট আছে এটা কমপ্লিট করে দিন, না হলে আমি সবাইকে নিতে পারবো না। আপনাদের আগের যে ব্যাচগুলো আছে তাদের প্রতিদিন স্পিকিং সেশন নিচ্ছি, এবং এটা 20 ডেজ স্পিকিং সেশন, 20 দিনের স্পিকিং চ্যালেঞ্জ, এবং একটানা ক্লাস নিচ্ছি আমি। আপনাদের তো একদিন বাদে একদিন, আপনাদের তো রুটিন দেওয়া সপ্তাহে 4 দিন, 3 দিন 4 দিন ক্লাস নেই। তো সেখানে কিন্তু সব প্রতিদিন 7 ডেজ আমি তাদের প্র্যাকটিস করাচ্ছি। এই যে আপনাদের এখন ক্লাস নিচ্ছি না, আমি জানি না এখানে কেউ আছে কিনা ওই গ্রুপে। আপনারা কি এখানকার কেউ আছেন এর আগের গ্রুপে, মানে আগের ব্যাচের আমার এই ব্যাচে ক্লাস করছেন আবার? কেউ কি আছেন যে 8টার ক্লাস করেছেন? আমি জানি না কেউ আছে কিনা এখানে, মনে হয় নেই, কারণ এখানে তো সব নতুনই ছিল। তো যাই হোক, আমি 8টায় ক্লাস নিয়েছি, 8টা থেকে 9টা, এবং সেখানে স্পিকিং টপিক দিয়ে দিয়েছি। আজকে 5th সেশন ছিল, এবং তারা প্রতিদিন প্রেজেন্টেশন করে আমার যে প্রাইভেট ফেসবুক গ্রুপ আছে সেখানে সাবমিট করছে। 7th ক্লাস থেকে তাদেরকে লাইভে আমি কনভারসেশন প্র্যাকটিস করাবো, ফেস টু ফেস, মানে অন ক্যামেরায়। তারা কিন্তু প্রত্যেকে অন ক্যামেরায় কথা বলছে, স্পিকিং করছে, প্রেজেন্টেশন দিচ্ছে, নট স্ক্রিপ্ট দেখে যে আপনারা যেভাবে দিচ্ছেন হাউ টু কিপ ইন গুড হেলথ বা ডেইলি অ্যাক্টিভিটিস, এরকম না। এটা হচ্ছে জুমের মাধ্যমে নিব আমি, জুমের মাধ্যমে নেই, অন ক্যামেরায়, ফেস টু ফেস। মানে জুমের মাধ্যমে নিলে হয় কি, আমি এই যে আপনাকে গুগল মিটে নিচ্ছি, আমি আনমিউট করলে মনে করেন একজনকে কথা বলতে বলছি, রেইজ হ্যান্ড প্রেস করে একজন কথা বলছেন, বাট আশপাশে অন্য সবাই কথা বলতে পারে। কিন্তু জুমে আমি যাকে আনমিউট করব ঠিক সেই কথা বলতে পারে, অন্যরা পারে না। এই জন্য দুইজনকে আনমিউট করলে দুইজন কথা বলতে পারবে। এই জন্য এটা জুমে নেই, আর জুমে ওইটা বেশি ভালো হয়, ফেসটাও ভালো আসে। যেমন আমি যে আপনাদের ক্লাস নিচ্ছি রেকর্ড করছি কিন্তু জুমে ক্লাসটা, এই যে আমাকে ক্যামেরায় দেখছেন এটা কিন্তু জুমের ক্যামেরা। তো এটাই হচ্ছে আমি ওদের ওই কনভারসেশন, লাইভ কনভারসেশন নিয়ে থাকি, একজন দুইজন করে প্র্যাকটিস করাবো। এবং ওরা কিন্তু প্রতিদিন প্রেজেন্টেশন দিচ্ছে, এই দেখেন এখানে। এটা তো আমার অন্য আইডি, আমার মেইন আইডিতে ওরা প্রত্যেকেই দিচ্ছে। এই আইডিতে মনে হয় একজন এই যে দিচ্ছে, এই একটা, Aslam এই of দেখেন। his legs আপনি are ফিমেল পার্সন হন, আপনি মুখ ঢেকে রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু অন ক্যামেরায় আই কন্ট্যাক্ট রেখে আপনাকে কথা বলতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। এবং আপনি ইমাজিন করতে পারবেন না, আপনি যত বেশি কথা বলবেন তত বেশি স্পিকিং ডেভেলপ করতে পারবেন। ফ্লুয়েন্সি নিয়ে আসা কঠিন কোনো কিছু না। আপনি আমাকে যেতে দেন সেই জায়গা পর্যন্ত, আমি আপনাদেরকে দিয়ে প্রত্যেকটা বিষয়ের উপর প্রেজেন্টেশন দেওয়াবো, কথা বলাবো, লাইভে কনভারসেশন করাবো, আপনারা স্পিকিং করতে পারবেন। ওদের কাজ কি থাকে জানেন? লাউডলি কারেক্ট প্রোনাউন্সিয়েশনের সাথে এটা রিড আউট করে রেকর্ড করা, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, ওদের এখনই কাজ করতে হচ্ছে, কিন্তু ওই যে যারা ক্লাস করে গেছে এখনই তারা তৈরি করতেছে সেটা কি, এই এই যে প্রেজেন্টেশনটা, অর্থাৎ এই যে স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এটার উপর কোশ্চেনের এগেইনস্টে আমি প্রত্যেকটা লিখে লিখে দিয়েছি। এই দেখেন আমার লেখাও দেখবেন এখানে সব আছে, আমি দেখেন এই যে সব লিখে দিয়েছি, দেখেন প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমার আমার মানে এই স্ক্রিপ্টটা পড়ে আমি আবার ধরে 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 লিখে দিয়েছি, এই দেখেন, এই দেখেন। তো এই যে লেখাটা আমি লিখে দিয়েছি, আমি বলছি যে আমি একটা করে সেন্টেন্স লিখে দিলাম, এই প্রতিটা কোশ্চেনের এগেইনস্টে এই একটা সেন্টেন্সকে ইন্ডিকেট করে আরো 3টা 4টা সেন্টেন্স আপনারা নিজেরা লিখবেন। এইটা তারা এখন তৈরি করছে, স্ক্রিপ্ট তৈরি করার কথা নিজেদের, এইটা তৈরি করে আমাকে দিবে, সেখানে ভুল হলে সেটা সংশোধন করে দিচ্ছি। এইটা করার পর আমি বলছি আগামীকাল সকালে তাদের প্রত্যেকের কাছে এটা পাঠানো হয়ে গেছে, কারণ এগুলো খুবই দ্রুত করতে হয়, আমি এটা দ্রুত করি। আগামীকাল সকালে তারা এটা ভিডিও রেকর্ড করে আমার ফেসবুক গ্রুপে দিবে, অনেকে ফেসবুক গ্রুপে দিতে শাই ফিল করে, এটা প্রাইভেট গ্রুপ, আমার ইনবক্সে দিচ্ছে হোয়াটসঅ্যাপে। তো ফেসবুক গ্রুপে দিলে হয় কি, আমি কমেন্টে ইন ডিটেলসে লিখে দিচ্ছি আপনার কোথায় কোথায় ভুল যাচ্ছে, আমি অ্যাডভাইসটাও লাস্টে দিয়ে দিচ্ছি যে এইটা প্রোনাউন্সিয়েশনটা ডেভেলপ করতে হবে বা এই জায়গাগুলো ডেভেলপ করতে হবে। তো এই যে 20 ডেজ চ্যালেঞ্জ তারা গ্রহণ করেছে, তারা নিচ্ছে, এবং প্রত্যেকে ইফোর্ট দিয়ে কাজটা করছে, এইটা আমি আপনাদেরকে দিয়ে করাবো। এই দেখেন, এই যে আমি লিখে দিয়েছি দেখছেন, এই যে কোশ্চেন নাম্বার সি, এই সি এর অ্যান্সার এখানে 6টা অ্যান্সার আমি দিয়েছি, আমার মতো করে আমি লিখে দিয়েছি, এবং সহজভাবে তাদেরকে বোঝাতে পেরেছি যে সাবজেক্ট কেমন হবে, ভার্ব কেমন হবে, কোন টেন্সে হবে, কিভাবে কথা বলবেন, একবার না দেখে বলে দেখেন, তারা প্রত্যেকেই পারছে। এই যে, তো এটা আপনাদেরকে দিয়ে আমি করাবো, আপনাদের সেখানে নিয়ে যাব, করতে হবে, স্পিকিং করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে, লাইভে কনভারসেশন প্র্যাকটিস করতে হবে।
এই এই জায়গাটাতে নিয়ে আসবো আমি। তাদের একটানা 20 দিনের সেশন চলছে। তো আপনাদেরকে এটা করতে হবে। কেন পারবেন না? এবং আপনারা পারবেন। এই যে এখন যে হোমওয়ার্ক গুলো দিচ্ছেন, দেন, আর দেখেন এটা কতটা গুরুত্বপূর্ণ। আর এই যে যেগুলো দেখাচ্ছে, এই যে সেমি মডাল ভার্ব বা যা আছে, এগুলো স্কিপ করে গেলে ওই জায়গাগুলোতে আপনি প্রবলেম ফেস করবেন। প্র্যাকটিক্যাল স্পিকিং বা প্রেজেন্টেশন দিতে গেলে আপনি প্রবলেম ফেস করবেন। এই জন্য এটা করতে হবে। তো দেখেন, এরপর, এবং ওইখানে যারা, তারা কিন্তু সবই আমার ফুল পেইড ব্যাচের স্টুডেন্ট। কারণ আমার ফুল পেইড ব্যাচ যারা, তাদের আলাদা গ্রুপ থাকে। আমি পরিশ্রম করছি, আমি বারবার বলছি আমার কোর্স ফি 2,000 টাকা। আপনাকে আমি সুযোগ দিয়েছি, কোথাও কোনো টিচার দেখবেন না 1,000 টাকা বা অর্ধেক অ্যাডভান্স করে ক্লাস নেয় বা সুযোগ দেয়, সেটা আমি দিয়েছি। আপনি অনলাইন ক্লাস করছেন, অনেকে বিশ্বাস করে না, ভরসা পায় না, তার জন্য আমি দিয়েছি। কিন্তু আপনার তো আমার মেইন কোর্স ফিটা কমপ্লিট করতে হবে, তারপর তো আমি একটা টাকা চাচ্ছি না। এই কথাটা আমি বারবার বলছিলাম। আপনি ক্লাস মিস করলেও আপনার কোর্স ফি কমপ্লিট থাকলে আপনি আহ, যত দিন না পর্যন্ত এক্সপার্ট হতে পারবেন, আপনি আমার কাছে থাকতে পারবেন। বাট মেইন কোর্স ফিটা তো আপনাকে দিতে হবে। তো দেখেন, M2:R2 দিয়ে এখানে সেন্টেন্স প্র্যাকটিস আছে। এটা আমি আপনাদের প্র্যাকটিক্যাল জায়গাটা দেখাবো, বাট এই জায়গাটা একটু দেখে নিন। মানে ইংলিশ সেন্টেন্স গুলো দেখে আমরা বাংলা করতে পারছি কিনা, জাস্ট এই জায়গাটা, লাস্টের এই পার্টটা কই গেল। দেখেন, শি ইজ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয়। শি ইজ নট টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয় না। নেগেটিভ ইন্ট্রোগেটিভ গুলো আমরা বুঝতেছি কিনা? ইজ শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয়? ইজন্ট শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয় না? ওয়াই ইজন্ট শি টু কুক রাইস, তাকে কেন ভাত রান্না করতে হয় না? ওয়াই ইজন্ট শি টু কুক রাইস। ওয়ার ইজ শি টু কুক রাইস, তাকে কোথায় ভাত রান্না করতে হয়? ওয়েন ইজ শি টু কুক রাইস, তাকে কখন ভাত রান্না করতে হয়? ইউ আর টু রিড আ বুক, তোমাকে বই পড়তে হয়। ইউ আর নট টু রিড আ বুক, তোমাকে বই পড়তে হয় না। আর ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয়? আরেন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয় না? ওয়াই আর ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয়? ওয়াই আরেন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয় না? হাউ আর ইউ টু রিড আ বুক, তোমাকে কিভাবে বই পড়তে হয়? ওয়েন আরেন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কখন বই পড়তে হয় না? সো এইভাবে এই জায়গাগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে বা প্র্যাকটিস করতে হবে, এই পার্টটা। এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। ওয়াজ টু, ওয়ার টু, এইটার ব্যবহার মূলত কোথায় হয়? অতীতে কাউকে কিছু করতে হতো, বর্তমানে কাউকে কোনো কাজ করতে হয়। M2:R2। ওয়াজ টু, আর টু কি? অতীতে কারো কোনো কাজ করা লাগতো, অতীতে। মনে করেন, আমি আগে অনেক গরিব ছিলাম, মানুষের বাড়িতে কাজ করতাম, কাপড় কাচতাম, থালা বাসন ধুইতাম। হঠাৎ করে একটা লটারি জিতে বড়লোক হয়ে গেছি। এখন সেই অতীতের দিনগুলোকে আমি স্মরণ করছি, যে আমি আফসোস নিয়ে এরকম একটা কথা বলছি, যে আমাকে আগে মানুষের বাড়িতে কাজ করতে হতো, প্রতিদিন অনেক কাপড় কাচতে হতো, কাচা লাগতো, প্রতিদিন থালা বাসন ধুইতে হতো, ধোয়া লাগতো। এই যে ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে কোনো একটা কাজ করতে হতো, কোনো একটা কাজ করা লাগতো, এইখানে ওয়াজ টু বা ওয়্যার টু এর ব্যবহার হয়। আমাকে রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। রহিম সাহেবকে অফিসে যেতে হতো, মিস্টার রহিম ওয়াজ টু গো টু দ্য অফিস এভরিডে। রূপাকে স্কুলে যেতে হতো, রূপা ওয়াজ টু গো টু স্কুল এভরিডে। তোমাকে প্রতিদিন বই পড়তে হতো, এ ওয়্যার টু রিড বুকস এভরিডে। তাদের মাঠে গিয়ে অনুশীলন করতে হতো, দে ওয়্যার টু প্র্যাকটিস ইন দ্য ফিল্ড এভরিডে। সো এইভাবে এই সেন্টেন্স গুলো হয়ে থাকে, ওয়াজ টু, ওয়্যার টু। এরপর দেখেন, যেটা আসে সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, সাপোজ টু। আগে এটা বোঝেন, M2:R2 এর মানে কি? কাউকে কোনো কাজ করতে হয়। ওয়াজ টু, ওয়্যার টু মানে করতে হতো। এই M2:R2, ওয়াজ টু, ওয়্যার টুর ভিতরে সাপোজ নামের একটা এক্সট্রা শব্দ যুক্ত হয়ে নতুন একটা ফ্রেজাল ভার্ব হচ্ছে, যার বাংলা অর্থ কারো কোনো কাজ করার কথা। এম, ইজ, আর সাপোজ টু মানে করার কথা, ওয়াজ ওয়্যার সাপোজ টু মানে করার কথা ছিল। আই এম সাপোজ টু গো টু দ্য অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের রহিমের বাড়িতে খাওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, ইউ আর সাপোজ টু সিং আ সং। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। এগুলোরও নেগেটিভ ইন্টারেটিভ করতে হবে। যেমন, হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে,
হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে? তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা? ইজন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে? তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা না? ওয়েন ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে? তার কখন বিমানবন্দরে যাওয়ার কথা? ওয়াই ইজন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট? কেন তার বিমানবন্দরে যাওয়ার কথা না? ওয়াজ ওয়ার সাপোজ টু মানে কারো কোনো কাজ করার কথা ছিল। অ্যাম ইজ আর সাপোজ টু মানে কারো কোনো কাজ করার কথা। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে। আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে। আমার আজ মাছ ধরার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে। আমার আজ একটা গাড়ি চালানোর কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে। জাস্ট ওয়েট। আমার আজ গাড়ি চালানোর কথা ছিল। আচ্ছা, তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার, বোঝার চেষ্টা করেন। ওয়াজ আর সাপোজ টু মানে তাহলে কি? কারো কোনো কাজ করার কথা ছিল। কারো কোনো কাজ করার কথা ছিল। এবার আরেকটা ভার্ব আসবে যেটা দেখে আপনারা একটু কনফিউশন ফেস করতে পারেন। সেটা হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ আর গোয়িং টু। যেমন আমি ভাত রান্না করতে যাচ্ছি, আই এম গোয়িং টু কুক রাইস। আমি একটি দোকান চালু করতে যাচ্ছি, আই এম গোয়িং টু ওপেন আ শপ। আমরা বলি না ভবিষ্যৎকালের কথা, যেমন ফিউচার টেন্স শ্যাল বা উইল প্লাস বেস ফর্ম হয়। যেমন আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল। আবার টেন্সের বিভিন্ন জায়গায় বা বইতে লেখা থাকে দেখবেন যে নেয়ার ফিউচারের কোনো কথা হলে, যেমন আমি আগামীকাল ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা টুমোরো না বলে আই এম গোয়িং টু ঢাকা টুমোরো এরকম বলা যায়। অর্থাৎ নেয়ার ফিউচারের কথা হলে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার না করে ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেই কথাগুলোকে প্রকাশ করা যায়। তো সেটা একটা সেন্স। বা এই যে বাক্যগুলো দেখছি, এই বাক্যগুলোকে আমি বলছি যে এটা সেমি মডাল অক্সিলারি ভার্বের সেন্টেন্স। স্ট্রাকচারটা হচ্ছে বি গোয়িং টু। এখন আপনি বলতে পারেন এগুলো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এত রং করার কি আছে, রং ঢং করার কি আছে যে সেমি মডাল অক্সিলারি বা বি গোয়িং টু? বিষয়টা হচ্ছে এই দুইটা পার্থক্য। পার্থক্যটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশনটা কি? কথাগুলো ভালোভাবে বোঝেন, এটা কিন্তু আপনাদের জানতে হবে, জানা দরকার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ডেফিনেশন কি? যে বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, কেউ কোনো কাজ করছে, এটাই তো। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ মনে করেন আমি এরকম একটা সেন্টেন্স বললাম যে হি ইজ গোয়িং টু দ্য মার্কেট। মার্কেট, সে বাজারে যাচ্ছে। হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। রাইট নাও কোন একটা কাজ হচ্ছে বা চলছে, সে এখনই বাজারে যাচ্ছে, সে এখন ভাত খাচ্ছে। আই এম টিচিং রাইট নাও, আমি এখন শেখাচ্ছি। সো দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার আমি যখন এই কথাটা বলছি যে আই এম গোয়িং টু কুক রাইস, এর বাংলা অর্থ হচ্ছে আমি ভাত রান্না করতে যাচ্ছি। আই এম গোয়িং টু কুক রাইস মানে কি? আমি ভাত রান্না করতে যাচ্ছি। আপনি যদি বলেন আই এম কুকিং রাইস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাট আই এম গোয়িং টু কুক রাইস এটা অ্যাকচুয়ালি কারেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে যায় না। আমি যদি বলি আই এম গোয়িং টু ওপেন আ শপ, আমি একটা দোকান চালু করতে যাচ্ছি। চালু করতে যাচ্ছি মানে আমি একটা দোকান খুলতে যাচ্ছি। একটা দোকান খুলতে যাচ্ছি মানে ইন ফিউচারে আমি একটা দোকান লঞ্চ করব, সেই কথাটা বলছি। আমি ভাত রান্না করতে যাচ্ছি মানে আমি ভাত রান্না করব। আমি এখন এই বিষয়টা পড়াতে যাচ্ছি। আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দিস টপিক ইন ফ্রন্ট অফ ইউ রাইট নাও। এই যে গোয়িং টু এর পরে ডিসকাস মানে যদি দেখেন অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার গোয়িং টু প্লাস একটা মেইন ভার্ব যদি থাকে, যেমন এখানে কুক আছে, ওপেন আছে, লার্ন আছে, প্লে আছে, সিং আছে, তার মানে কি ওই কাজটা করতে যাচ্ছি। ওই কাজটা করতে যাচ্ছি মানে আমি যে রাইট নাও দৌড়াচ্ছি, বিষয়টা এরকম না। ইন ফিউচারে করব বা যাব, প্রবাবিলিটি, পসিবিলিটি বোঝায়। এইটা হচ্ছে মূলত সেমি মডাল অক্সিলারি ভার্বের স্ট্রাকচার। আবারও বলছি পার্থক্যটা হচ্ছে হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, সে বাজারে যাচ্ছে, মানে কি সে এখন বাজারে যাচ্ছে, সে এখনই দৌড়াচ্ছে। বাট আমি যদি বলি হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এর মানে সে এখনই যে দোকান খুলতে যাচ্ছে, বিষয়টা এরকম না। অর্থাৎ রাইট নাও কোন একটা কাজ হচ্ছে বা চলছে বা কেউ যাচ্ছে খাচ্ছে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার গোয়িং টু এর পরে যদি দেখি আরেকটা ভার্ব আছে, এই যে ওপেন, কুক, প্লে, সিং, লার্ন, তার মানে ওই কাজটা সে করতে যাচ্ছে। ওই কাজটা করতে যাচ্ছে মানে ওই কাজটা করবে। করতে যাচ্ছে মানে করবে। রাইট নাও ইনস্ট্যান্টলি যে হচ্ছে
এরকম বোঝায় না। এই জন্য এগুলোকে সেমি মডাল অক্সিলারি ভার্বের সেন্টেন্স বলে। এবং এই স্ট্রাকচারটার নাম হচ্ছে বি গোয়িং টু। বি গোয়িং টু মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, গোয়িং টু। এটা বিসিএস এর কোশ্চেনে থাকে, জানেন? এই কোশ্চেনটা আসছিল একবার। হি ইজ গোয়িং টু দ্য মার্কেট আর আই এম গোয়িং টু ওপেন আ শপ, এর ভিতরে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? এই যে আই এম গোয়িং টু ওপেন আ শপ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না, এটা সেমি মডাল অক্সিলারি ভার্বের সেন্টেন্স। আর হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন কেউ তো এটা সহজে বুঝতে পারবে না, এটা তো সবাই বলবে যে দুটোই তো প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখতেছি। কিন্তু এটা বিসিএস এর কোশ্চেন, বিশ্বাস করেন। 33-তে মনে হয়েছিল, কম্পিটিটিভ এক্সাম বইতে আছে। আমার 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 কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম আপনাদের? এরকম কোশ্চেন থাকে যে এই দুটো সেন্টেন্সের ভিতর কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা হবে এটা আমি বুঝবো কি করে? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ডেফিনেশন দেখে, যে রাইট নাও ইনস্ট্যান্টলি কোন একটা কাজ হচ্ছে বা চলছে, সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা কেন সেমি মডাল ভার্ব? হ্যাঁ, এটাকে কি বলা হয়? বি গোয়িং টু। এটা কি? সেমি মডেলের স্ট্রাকচার, যার মানে সম্ভাব্য কোনো ঘটনাকে বোঝায়, সম্ভাবনা বোঝায়, পসিবিলিটি, প্রবাবিলিটি, যে কাজটা কেউ করতে যাচ্ছে, যে কাজটা হতে যাচ্ছে। এরপর দেখেন, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। এটা যদি আমরা একটু দেখি, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। হ্যাভ এবং হ্যাজ প্রেজেন্ট টেন্সের সেন্সে বসে, হ্যাড পাস্ট টেন্সে বসবে, তাই না? অর্থাৎ অতীতের কথা বোঝালে হ্যাড হয়। হ্যাভ আর হ্যাজ এর ভিতর পার্থক্য কি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম, তাহলে হ্যাজ বসে, আদারওয়াইজ হ্যাভ। হ্যাভ টু এবং হ্যাজ টু এর বাংলা অর্থ হচ্ছে কোন একটা কাজ কাউকে করতে হবে। এম টু, ইজ টু, আর টু মানে করতে হয়। হ্যাভ টু, হ্যাজ টু মানে করতে হবে। আর হ্যাড টু মানে করতে হয়েছিল। যেমন আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করতে হবে, এটা হচ্ছে তার হবে এখানে, তার কাজটি করতে হবে। দে হ্যাভ টু রিড আ বুক, তাদের একটা বই পড়তে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার এট নাইট, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার এট নাইট। জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে। রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে। জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে। রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে। যখন আপনি নেগেটিভ করবেন, যেহেতু এটাকে সেমি মডাল বলছি, আপনি হ্যাভ নট টু, হ্যাজ নট টু বসাতে পারেন। বাট মডার্ন গ্রামার অনুযায়ী যেটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে ডোন্ট হ্যাভ টু বা ডাজেন্ট হ্যাভ টু এর ব্যবহার। আমি আপনাদের বি ভার্বের উপর ক্লাস নিয়েছি অলরেডি, আপনারা জানেন। যেমন আমাকে সেখানে যেতে হবে না, আপনি বলতে পারেন, এটা বললে যে একদম ভুল হয়ে যাবে এরকম না, বাট এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আই হ্যাভ নট টু গো দেয়ার না বলে যদি বলেন আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমাকে কাজটি করতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। জাকিরকে মাছ ধরতে হবে না, জাকির ডাজেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ। অর্থাৎ জাকিরকে মাছ ধরতে হবে, জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ। তার একটা গাড়ি আছে, হি হ্যাজ আ কার, তার গাড়ি নেই, হি ডাজেন্ট হ্যাভ আ কার। কেন ডাজেন্ট হ্যাভ হবে? এটা আমি ইন ডিটেলসে ব্যাখ্যা করেছিলাম আপনাদের সামনে। তাহলে জাকির ডাজেন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে না। রতনকে লন্ডনে যেতে হবে না, রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন, রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। যখন আপনি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, তখন এই ডু ডাসটাকে সামনে আনতে হবে, ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ। করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? দেখেন, এই জায়গাগুলো যদি প্র্যাকটিস করতে পারেন বা করা যায়, ওই যে গত ক্লাসের যে ল্যাঙ্গুয়েজ ড্রিলের যে ফাংশনগুলো দেখিয়েছিলাম, ওইটা কিন্তু প্র্যাকটিস এগুলোরই প্র্যাকটিস কিন্তু এখানে দেওয়া আছে, বাংলা সেন্টেন্স গুলো। মানে এটা যদি এখান থেকে বুঝে নিতে পারেন, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ সহ, ওইটা প্র্যাকটিস করা আপনাদের জন্য সহজ হবে। করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? ডাস করিম হ্যাভ টু গো টু লন্ডন টুডে? ডাস করিম হ্যাভ টু গো টু লন্ডন টুডে? তোমার কি এখন স্কুলে যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও? ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও? রুমার কি আজ রান্না করতে হবে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? রুমার কি আজ রান্না করতে হবে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে? রুমার কি আজ স্কুলে যেতে হবে না? ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে? কেন ডাজ হচ্ছে সাবজেক্ট, হচ্ছে রুমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য। তোমার কি আজ রাতে বই পড়তে হবে না? নেগেটিভ ইন্ট্রোগেটিভ। ডোন্ট ইউ হ্যাভ টু রিড আ বুক টু নাইট? ডোন্ট ইউ হ্যাভ টু রিড আ বুক টু নাইট? জাকিরকে কি আজ মাছ ধরতে হবে না? ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে? ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে? জাকিরকে কি আজ মাছ ধরতে হবে না? ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে?
এখানে আরো কিছু প্র্যাকটিক্যাল প্র্যাকটিস দেওয়া আছে, যেমন ট্রান্সফর্ম করা। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। তোমাকে অনুশীলন করতে হবে না। তোমার কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? তোমার কি প্রতিদিন অনুশীলন করতে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? কবে থেকে তোমাকে অনুশীলন করতে হবে বা কখন করতে হবে? ওয়েন ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? ওয়েন ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? কেন তোমাকে ইংরেজি অনুশীলন করতে হবে? ওয়াই ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাজ, বাট নেগেটিভ বা ইন্টারোগেটিভ করলে ডাজ এর ব্যবহার হয়। ডাজ ব্যবহার করলে আর হ্যাজ থাকে না। হ্যাজটা থার্ড পারসন ফর্ম, ডাজও থার্ড পারসন ফর্ম। ডাজ ব্যবহার করলে ওইটা বেস ফর্মে চলে আসে, হ্যাভ হয়ে যাবে। রিপন হ্যাজ টু গো টু লন্ডন। রিপনকে লন্ডনে যেতে হবে। রিপন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। মানে এর পরিবর্তে হ্যাজ নট টু বলা যায়, বাট ডাজেন্ট হ্যাভ টু এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কি লন্ডনে যেতে হবে? ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কি লন্ডনে যেতে হবে? ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কি লন্ডনে যেতে হবে না? ওয়াই ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কেন লন্ডনে যেতে হবে? ওয়াই ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কেন লন্ডনে যেতে হবে না? ওয়েন ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন? রিপনকে কখন লন্ডনে যেতে হবে? হ্যাড টু মানে করতে হয়েছিল। স্ট্রাকচারটা দেখে নেন, পারলে খাতায় লিখে নেন। সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভি অন। নেগেটিভ যখন হবে ডিডের ব্যবহার হবে। ডিডের ব্যবহার করলে আর হ্যাড থাকবে না, হ্যাভ হয়ে যাবে। সাবজেক্ট প্লাস ডিডেন্ট হ্যাভ টু প্লাস ভি অন। ইন্ট্রোগেটিভে ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভি অন। ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভি অন। নেগেটিভ ইন্ট্রোগেটিভে ডিডেন্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভি অন। আমাকে লন্ডনে যেতে হয়েছিল। আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি। আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন? আমাকে কি লন্ডনে যেতে হয়নি? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন? জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল। জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। জাকিরকে ইংরেজি শিখতে হয়নি। জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল? ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি? ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? এরপর আরেকটা, এটাকেও সেমি মডাল বলা হয়, মনে রাখবেন। এটা একটা ফ্রেজাল ভার্ব, অক্সিলারি ভার্ব, এদের পরে একটা মেইন ভার্ব থাকে, সেটা হচ্ছে উড লাইক টু। কি বলছে? আমরা জানি যে উড লাইক টু এবং ওয়ান্ট, WANT, উভয়ের অর্থ হলো চাওয়া। কিন্তু উভয়ের অর্থ এক হলেও ব্যবহারগতভাবে একটু পার্থক্য আছে। অর্থাৎ উড লাইক টু অর্থ হলো ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া। ওয়ান্ট এর অর্থ হলো ব্যক্তির নিজের ইচ্ছা দ্বারা কোনো কিছু চাওয়া। কেউ কোনো কিছু দিতে রাজি হলেও জোরপূর্বক তার নিকট থেকে নেওয়া অর্থ প্রকাশ করে। আর যেহেতু কথাবার্তা বলার ক্ষেত্রে ভদ্রভাবে বলা উচিত, তাই কিভাবে উড লাইক টু ব্যবহার করে ভদ্রভাবে কথা বলা যায় সেটা আমাদেরকে দেখতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে চাওয়া অর্থে অনেকগুলো ভার্বের ব্যবহার হয়। উড লাইক টু মানে চাওয়া, ওয়ান্ট মানে চাওয়া, উইশ মানে চাওয়া, ডিজায়ার মানে চাওয়া, হোপ মানে চাওয়া, লাইক, জাস্ট লাইক এর মানেও চাওয়া হয়। আমি সেখানে যেতে চাই। আইড লাইক টু গো দেয়ার। আমি এখন বরিশালে যেতে চাই। এখানে জাস্ট বরিশালে হবে, ঠিক আছে? আইড লাইক টু গো টু বরিশাল। মিমি আজ রাতে নাচতে নাচতে একটি গান গাইতে চায়। মিমি উড লাইক টু সিং আ সং ড্যান্সিং টু নাইট। মিমি একটি গান গাইতে চায়। মিমি উড লাইক টু সিং আ সং। এগুলো সবই আমার লেখা বইটাতে দেওয়া আছে। প্রত্যেকটা নিট অ্যান্ড ক্লিন ভাবে প্রত্যেকটা ভার্বের ব্যবহার দেওয়া আছে, ঠিক আছে? একটু পড়বেন। হ্যাঁ। দে উড লাইক টু গসিপ ওয়াকিং। আমি এক গ্লাস পানি পান করতে চাই। আই উড লাইক টু ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। নীলাপা জাকিরের সাথে কথা বলতে চায়। নীলাপা উড লাইক টু হ্যাভ আ টক উইথ মিস্টার জাকির। আপনি কি আমাকে সাহায্য করতে চান? যখন ইন্টারোগেটিভ হবে জাস্ট উড সাবজেক্টের আগে আসবে, আর কিছুই না। উড সাবজেক্টের আগে আসবে। উড ইউ লাইক টু হেল্প মি? উড ইউ লাইক টু হেল্প মি? কবির কি ব্যাংকে টাকা জমা দিতে চায়?
উড কবির লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক? উড কবির লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক? তুমি কি আমাদের সাথে দুপুরের খাবার খেতে চাও? উড ইউ লাইক টু হ্যাভ ইউর লাঞ্চ উইথ আস? উড ইউ লাইক টু হ্যাভ ইউর লাঞ্চ উইথ আস? রহিম কি মোস্তাকের কাছে পড়তে চায়? উড রহিম লাইক টু লার্ন উইথ মোস্তাক? উড রহিম লাইক টু লার্ন উইথ মোস্তাক? ডাবল ইউএইচ ওয়ার্ড প্লাস উড লাইক টু প্লাস ভার্ব। অর্থাৎ ডাবল ইউএইচ ওয়ার্ডের ব্যবহার কিভাবে করবেন? আপনি কি খেতে চান, মানে কয় দীর্ঘিকার হবে এটা। হোয়াট উড ইউ লাইক টু ইট? আমি রুটি খেতে চাই। আইড লাইক টু ইট ব্রেড। আপনি কখন রাতের খাবার খেতে চান? ওয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার? ওয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার? আমি 8টায় রাতের খাবার খেতে চাই। আইড লাইক টু হ্যাভ মাই ডিনার অ্যাট 8 p.m. আইড লাইক টু হ্যাভ মাই ডিনার অ্যাট 8 p.m. জাকির কোথায় পড়তে চায়? ওয়ার উড জাকির লাইক টু স্টাডি? ফাংশনটা বোঝেন। আগে ডাবল ইউএইচ ওয়ার্ড, এরপর উড, এরপর সাবজেক্ট, এরপর লাইক টু, তারপর মেইন ভার্ব। কোশ্চেনটা কিভাবে করছেন? আগে ডাবল ইউএইচ ওয়ার্ড, এখানে কিন্তু একটু ভুল আছে। সুমন কেন বিদেশে যেতে চায়? এখানে ওয়াই উড সুমন হবে, ওয়াই সুমন উড না। ওয়াই উড সুমন। এরপর লাইক টু গো অ্যাব্রোড। সুমন উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চায়। সুমন উড লাইক টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ। তুমি কিভাবে আমাকে সাহায্য করতে চাও? হাউ উড ইউ লাইক টু হেল্প মি? আমি কিছু টাকা দিয়ে সাহায্য করতে চাই। আইড লাইক টু হেল্প ইউ বাই পেইং সাম মানি। কে তোমাকে সাহায্য করতে চায়? হু উড লাইক টু হেল্প ইউ? করিম আমাকে সাহায্য করতে চায়। মিস্টার করিম উড লাইক টু হেল্প মি। কাকে আপনি সাহায্য করতে চান? হুম উড ইউ লাইক টু হেল্প? আমি আমার বোনকে সাহায্য করতে চাই। আই উড লাইক টু হেল্প মাই সিস্টার। আই উড লাইক টু হেল্প মাই সিস্টার। এই হচ্ছে উড লাইক টু। আরেকটা ভার্ব আছে যেটা আপনাদের একটু দেখতে হবে, এটা শেষ। সেটা হচ্ছে হ্যাড বেটার এবং উড র্যাদার এর ব্যবহার। হ্যাড বেটার এবং উড র্যাদার এর ব্যবহার। আমি আবারও বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই যে দুটো ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডের অর্থ হচ্ছে কি দেখেন, আমরা যখন একে অন্যের মধ্যে কথা বলি তখন একজন অন্যজনকে উপদেশ দিয়ে থাকি। মানে এটাও কি একটা ফ্রেজাল ভার্ব, সেমি মরালের ভিতরে এটাকে নেওয়া হয়। যেমন, তুমি বরং এই কাজটি করো, তুমি বরং আজ থাকো, তার বরং আজ যাওয়া ভালো, তুমি আজ নাই বা গেলে। তো এই কথাগুলো আমরা কিভাবে বলবো? ইউ হ্যাড বেটার স্টে টুডে। তুমি বরং আজ থাকো। সুমনের বরং লন্ডনে যাওয়া ভালো। সুমন হ্যাড বেটার গো টু লন্ডন। করিমের বরং কাজটি করা উচিত। করিম হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। পূর্বার বরং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ভালো। পূর্বা হ্যাড বেটার গেট হার্সেলফ অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি। তোমার বরং ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। ইউ হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর। আমরা বরং একটা ট্যাক্সি ভাড়া করি। উই হ্যাড বেটার হায়ার আ ট্যাক্সি। তোমাদের বরং জাকির হোসেনের বইটি কেনা ভালো। ইউ হ্যাড বেটার বাই দ্য বুক অফ জাকির হোসেন। আমার বরং এই কাজটি করা ভালো। আই উড রাদার ডু দিস ওয়ার্ক। তোমার বরং ভাত খাওয়াই উচিত। ইউ উড রাদার ইট রাইস। তোমার বরং রুটি খাওয়াই উচিত। ইউ উড রাদার ইট ব্রেড। আমার বরং এ পথে না যাওয়া ভালো। উই উড রাদার নট গো দিস ওয়ে। আমার বরং ওই পথে যাওয়া ভালো। উই উড রাদার গো থ্রু দ্যাট ওয়ে। সো এই হচ্ছে হ্যাড বেটার বা উড রাদারের ব্যবহার। আমি সবগুলো আলাদা করে লিখে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকে একটু মনোযোগ দেন, দেখেন, নেওয়ার চেষ্টা করেন। আশা করি ইট উইল বি হেল্পফুল ফর ইউ। প্রথম বাক্য কি ছিল? হি ইজ টু। হি ইজ টু, ফর এক্সাম্পল, ড্রাইভ আ কার। তাকে একটা গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার। তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার। সে গাড়ি চালাতে যাচ্ছে। হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার। সে গাড়ি চালাতে যাচ্ছিল। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার। তার একটা গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার। তার একটা গাড়ি চালানোর কথা ছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার। তাকে একটা গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার। তাকে একটা গাড়ি চালাতে হয়েছিল। তাকে একটা গাড়ি চালাতে হয়েছিল। হি উড লাইক টু ড্রাইভ আ কার। সে একটা গাড়ি চালাতে চায়। হি উড রাদার অর হ্যাড বেটার, বোথ আর কারেক্ট, হ্যাড বেটার ড্রাইভ আ কার। তার বরং গাড়ি চালানো ভালো, বা তার বরং গাড়ি চালানো উচিত। 10টা সেন্টেন্স।
এই 10টা যদি আপনারা ডেভেলপ করতে পারেন, প্রত্যেকটার বাংলা অর্থ লিখবেন, প্রত্যেকটা সেন্টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাবল ইবেস ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ আপনারা লিখবেন। লেখার পর নতুন একটা ভার্ব দিয়ে এই 10টি সেন্টেন্স লেখা প্লাস সেগুলোর নেগেটিভ ইন্টারোগেটিভ করা, এটা আপনাদের করতে হবে। ঠিক আছে, আবারও বলছি, হোমওয়ার্ক 01, কি করবেন, প্লিজ রাইট ডাউন দ্য এটা আপনাদের টাস্ক থাকবে। টাস্ক আরো আছে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা আপনারা করবেন, এই যেটা লিখে দিলাম আর আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, আপনারা রেকর্ড ক্লাস দেখলেও বুঝতে পারবেন। এখন আমি আরেকটা জায়গায় আসবো, আরেকটা বিষয় দেখাবো। তাহলে আমি কি বললাম, এই 10টা সেমি মডেল ভার্ব বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, বোঝা গেল? বলেন। জি স্যার, ইনশাল্লাহ বুঝতে পারছি স্যার। কাজ করতে হবে, আপনারা যত দ্রুত এটা ডেভেলপ করতে পারবেন, কাজ করতে পারবেন, আমি তত দ্রুত আপনাকে ফ্লুয়েন্সি এনে দিতে পারবো। এখন হচ্ছে মেইন বিষয়, আমাদের প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হবে, প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, তাহলে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। আপনাদের আমি 30টা সেন্টেন্স তৈরি করতে বলছিলাম একটা ভার্ব দিয়ে। এখন আমি আপনাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব, সরি মানে ল্যাঙ্গুয়েজ ড্রিল এর এই পার্টটা থেকে, হ্যাঁ, এরপর আপনাদের আরেকটা হোমওয়ার্ক থাকবে, এইখান থেকে আপনারা এই 20টা সেন্টেন্স, সবগুলো না, জাস্ট 20টা সেন্টেন্স আমি এটার পিডিএফ পাঠিয়ে দিব, দিলে আপনারা এটা উম, আপনাদের মতো করে লিখে সাবমিট করবেন। স্যার 13 থেকে 20। না, আমি সেন্টেন্স এখানে দিয়ে দিচ্ছি। এই সেন্টেন্সগুলো আপনারা ট্রান্সলেট করবেন। এখানে 20টা সেন্টেন্স আছে পাস্ট টেন্স রিলেটেড, ঠিক আছে? এই সেন্টেন্সগুলো আপনাদের ট্রান্সলেট করতে হবে। এই হচ্ছে 2টা বিষয়। একটা কথা বললাম যে সেমি মডেল অক্সিলারি ভার্বের ফাংশন, এটা লাগবে। আরেকটা হচ্ছে কি, সেন্টেন্স ট্রান্সলেশন, টেন্স থেকে শুরু করে আমরা এক এক করে এটা কভার করে আসব। ওকে, আমি এটা পাঠিয়ে দিয়েছি আপনাদের, এটা আপনারা করবেন। এরপর যেটাতে আমি এখন আসব, আমরা প্রতিদিন একটা করে কনভারসেশন প্র্যাকটিস করব, এবং এই কনভারসেশন গুলো হবে খুবই সিম্পল কনভারসেশন। বাট এটা যদি আমি অ্যানালাইসিস করি, আপনারা যদি দেখেন এই অ্যানালাইসিসের জায়গাটা, এখানে অনেক অনেক নতুন কিছু পাওয়া যাবে বা আমরা পাবো, এবং সেইটাকে আপনার অ্যাবজর্ব করতে হবে। মানে আমরা শুধু রুলস অ্যান্ড স্ট্রাকচারের ভিতর সীমাবদ্ধ থাকবো না, প্র্যাকটিক্যালি প্রত্যেকটা বিষয়কে দেখার চেষ্টা করব, নেওয়ার চেষ্টা করব। তো এই কনভারসেশনটা আমি একটু দেখিয়ে তারপর শেষ করছি। এই এই জায়গাটাতে একটু আপনারা প্রত্যেকে মনোযোগ দেন। দেখেন, এটা না, খুবই সিম্পল কনভারসেশন, দেখলে মনে হবে যে আপনি পারবেন, বাট আপনার কাছে এটা
আহ, মানে এটা যদি আলোচনা করা হয় এখানে অনেক কিছু থাকবে এই আলোচনাটার ভিতরে। তো আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকে একটু ভালোভাবে দেখেন, প্রত্যেকে একটু ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন, কভার করার চেষ্টা করতে হবে আমাদের এটা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এখানে দেখেন একজন অতিথি এবং একটা ছেলের মধ্যে কনভারসেশন। অতিথি এবং ছেলে দুইজন কথা বলছে। তো অতিথি বলছে যে তোমার নাম কি। দেখেন আওয়ার মাদার টাং ইজ বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা। প্রাইমারি লেভেলে আমরা ইংলিশে কোনো কিছু লিখতে গেলে বা বলতে গেলে আমাদের ব্রেইনে আগে বাংলাটা চলে আসে, দেন সেটাকে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে আমরা লেখার বা বলার চেষ্টা করি। তো অতিথি বলছে যে তোমার নাম কি, তাহলে এটা খুবই সহজ যে হোয়াটস ইওর নেম, তাই না? হোয়াটস ইওর নেম। এরপর কি বলছে যে আমার নাম সবুজ, তাহলে এখানে অ্যান্সারটা কি, যে মাই নেম ইজ সবুজ। এটাও শেষ। এবার বলছে তুমি কি করো। তাহলে এই বাক্যটা আমরা ইংলিশে কি বলবো বা কিভাবে বলবো, যে তুমি কি করো সবুজ, এটা কি হবে ইংলিশে? ডু ইউ ডু? এই যে আমার এটা হবে হোয়াট। হোয়াট ডু ইউ ডু স্যার? এই হোয়াট ডু ইউ ডু মানে কি, কেন আমি এটা লিখলাম, এই দুইটা ডু কেন লিখলাম? একটা অক্সিলারি ভার্ব, প্রশ্নবোধক, আর আর একটা মেইন ভার্ব। একটা হলো রাইট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। অনেকে এই তুমি কি করো কথাটা বলার জন্য বলে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং মানে তুমি এখন কি করতেছো, বাট হোয়াট ডু ইউ ডু মানে তুমি কি করো। কি করো মানে হোয়াটস ইউর প্রফেশন, তোমার পেশাটা কি। আর ইউ আ স্টুডেন্ট অর টিচার অর অফিসার অর জব হোল্ডার অর ফার্মার অর হাউস ওয়াইফ, এইটা মিন করে। ঠিক আছে, হোয়াট ডু ইউ ডু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একটা ডু করা মেইন ভার্ব, আর একটা ডু হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন করতে গেলে ডু বা ডাজের ব্যবহার করতে হয়। তো সাবজেক্টটা যেহেতু ইউ, আমার এখানে ডু হবে। ডাজ কখন হয়, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যদি বলতাম সে কি করে, বা যদি বলতাম সবুজ কি করে, হোয়াট হোয়াট ডাজ সবুজ ডু, হোয়াট ডাজ হি ডু। বাট তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। আমি পড়াশুনো করি, আমি পড়াশুনো করি। তাহলে এইটার ইংলিশ কি হবে? আই স্টাডি। কি হবে? দেখেন এখানে আপনি দুই ভাবে বলতে পারেন। যেমন মিউট রাখেন একটু প্লিজ, কথা বলে আপনারা মিউট করে দিবেন। আপনি বলতে পারেন আই স্টাডি। স্টাডি মানে স্টাডিটা এখানে মেইন ভার্ব। অথবা আপনি এরকমও বলতে পারেন যে আই ডু স্টাডি। যখন আপনি আই ডু স্টাডি বলছেন তখন আমার ডুটা মেইন ভার্ব এবং স্টাডিটা এখানে নাউন হয়ে যায়। মিউট রাখেন। মনে করেন আমি কাজ করি, আপনি বলতে পারেন আই ডু ওয়ার্ক। আই ডু ওয়ার্ক মানে এখানে ডুটা ভার্ব, ওয়ার্কটা কিন্তু একটা নাউন। কিন্তু আপনি যদি বলেন আই ওয়ার্ক, এই ওয়ার্ক মানেও কাজ করে, তখন এটাই ভার্ব হয়ে যায়, আমি কাজ করি। আশা করি আপনারা বুঝতে পারছেন জায়গাটা। বোঝা গেল? হ্যাঁ, ডুইং স্টাডিটা হবে। না ডুইং কেন দিবেন, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। জাস্ট একটা কাজ কেউ করে, প্রতিদিন হয়, চলে, রেগুলার ওয়েতে হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার কাজ করতে হবে মানে এক্সাম করতে হবে এটা। হুম। হোমওয়ার্ক করতে হবে। না, হোমওয়ার্ক করা লাগবে না, এখানে বলছেন। এরপর কি বলছে, যে তুমি কোন ক্লাসে পড়াশুনো করো, এটা কি হবে? হুইচ ক্লাস ডু ইউ রিড? হুইচ ক্লাস ডু ইউ রিড? হ্যাঁ, হুই হুইজ দিয়ে বললে এটাও কারেক্ট, হোয়াট দিয়ে বললে এটাও কারেক্ট, কোনো ভুল না। যে হুইচ ক্লাস ডু ইউ রিড। রিডের থেকে স্টাডি বলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। রিড মানে পড়া, আমি পড়ছি, আমি পড়ি, আই রিড, আমি পড়ছি, আই এম রিডিং। স্টাডি মানে কি, স্টাডি মানে অধ্যয়ন করা, একটা দীর্ঘ সময় না একটা জায়গায় থাকা, পড়া। সো হুইচ ক্লাস, এটা এখানে হুইচের আগে একটা ইন দিলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ইন হুইচ ক্লাস ডু ইউ রিড, আর ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি নাও। হ্যাঁ, বলছে সপ্তম শ্রেণীতে, মানে এটা যদি আপনি মনে করেন অ্যাফার্মেটিভ করেন, আপনি এখানে ইন দিবেন না, দিতে হয় কিন্তু, যে আই রিড ইন ক্লাস 7। অথবা আপনি যদি বলেন আই স্টাডি ইন ক্লাস 7, বোঝেন কিন্তু, আই স্টাডি ইন ক্লাস 7, দুটোই কারেক্ট। অথবা এখানে এরকম বলা যায় আই অ্যাম ইন ক্লাস 7। এখানে অ্যামটা মেইন ভার্ব, আই অ্যাম ইন ক্লাস
7। এর মানে কি? আমি ক্লাস 7-এ আছি। এর মানে এটাই বোঝায়, মিন করে যে আমি ক্লাস 7-এ পড়ি। অর্থাৎ এই কথাটাকে কিন্তু এইভাবেও লেখা যায়, আই অ্যাম ইন ক্লাস 2, আই অ্যাম ইন ক্লাস 3, আই অ্যাম ইন। কেউ কি আমার কথাটা বুঝতে পারছেন? এই অ্যামটাকেও কিন্তু মেইন ভার্ব হিসাবে এটা করা যায়। বোঝা গেল আমি কি বললাম? আই রিড ইন, আই স্টাডি ইন, বা আই অ্যাম ইন। হ্যাঁ, হয় না? হয় নাকি? হয়। হয়, জি স্যার। এটা হয়। আচ্ছা, এরপর বোঝেন তুমি কোন স্কুলে পড়ো। সেম কথা, কোন ক্লাসে পড়ো, যেটা যেমন আছে ওইভাবে, যে ইন হুইচ স্কুল ডু ইউ স্টাডি। তো ঢাকা মডেল স্কুল, সো আই স্টাডি ইন ঢাকা মডেল স্কুল। এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো বলেন তো? এই বাক্যটার ইংলিশ কি হবে? এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, এই বাক্যটা ইংরেজিতে কি হবে? When do you have this? How many times do you read in this school? না, হয়নি। School হবে স্যার। কি হবে Sir, এটা? how long? How long? How long you study in this school? দেখেন, একটু বোঝার চেষ্টা করেন বা নেওয়ার চেষ্টা করেন। এই যে সেন্টেন্স, মানে এই কনভারসেশনটা দেখে আমার মনে হচ্ছে না একদমই বেসিক লেভেলের, ক্লাস 1 2 3 বাচ্চারাও এটা পারে বা পারবে। বাট দেখেন, আমরা করতে গেলে একটু হলেও প্রবলেম ফেস করছি। এর কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের অভাব, ল্যাক অফ প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। উই হ্যাভ টু প্র্যাকটিস আ লট। উইদাউট প্র্যাকটিক্যাল প্র্যাকটিস উই উইল নট বি এবল টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ প্রফেশনালি। আমি আপনাদের একটা টাইম দিয়েছি যে উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট। কেবল 1 মাস হয়েছে, আমি তো এতদিন আপনাদের রুলস রেগুলেশন করিয়েছি। এই মাসে আমরা মেইন জায়গাটাতে অ্যাক্সেস করতেছি, প্র্যাকটিক্যাল জায়গার ভিতরে আমরা যাচ্ছি আস্তে আস্তে গ্রাজুয়ালি। প্র্যাকটিক্যালি আমরা যদি সলভ করতে পারি, বিষয়গুলোকে ডেভেলপ করতে পারি, প্র্যাকটিক্যাল সিচুয়েশনের সাথে প্রত্যেকটা বিষয়কে অ্যাডাপ্ট করতে পারি, দ্রুত ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো। এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, এটা হচ্ছে অনেক আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটা এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ এই বাক্যটা এরকম হবে যে কবে থেকে বা কত দিন ধরে, বিষয়টা এরকম, হাউ লং ফর হাউ লং ফর হাউ লং। এরপর হচ্ছে তুমি, তাহলে হ্যাভ ইউ বিন, ফর হাউ লং হ্যাভ ইউ বিন স্টাডি, STUYD, স্টাডি অথবা রিডিং বলতে পারেন। ফর হাউ লং হ্যাভ ইউ বিন স্টাডিং, আর ফর হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং, হ্যাঁ, ইন দিস স্কুল। এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, এটা কিসের স্ট্রাকচার? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে রাইট নাও কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, দীর্ঘ সময় ধরে আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত হচ্ছে বা চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন স্টাডিং, আই হ্যাভ বিন studying in this school. I have been studying in this school for 2 years. For 2 years. I have been studying in this school for 2 years. তোমার বাড়ি থেকে স্কুল কত দূর? এটা কি হবে? তোমার বাড়ি থেকে স্কুল কত দূর? আপনারা একজন বলেন তো, এই বাক্যটা কি হবে? তোমার বাড়ি থেকে স্কুল কত দূর, কে বলতে পারবেন? Sir, how far? Like for How far your school uh, from your from home? your home. How long? How long your school? How far your school? From here. How far your school from your home? হয়েছে? এরকম হবে? দেখেন, এখানে অনেকগুলো বিষয় আছে। সেটা হচ্ছে ভার্ব ছাড়া কি ইংলিশ বাক্য হয়? ইংরেজিতে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্স, হ্যাঁ। সো হাউ ফার
ইওর স্কুল ফ্রম হোম বা ফ্রম ইওর হোম। এই যে আপনারা বললেন এখানে কোনো ভার্ব বসাইছেন, বসাননি, ভার্ব ছাড়া বাক্য হয় না। মনে রাখবেন বাংলা বাক্য দুই ভাবে হয়, একটা হচ্ছে ভার্ব যুক্ত, একটা হচ্ছে ভার্ব বিহীন। যে বাংলা বাক্যে ভার্ব থাকে সেটা তো থাকে ভালো, যে বাংলা বাক্যে ভার্ব থাকে না সেগুলো যখন ইংলিশে ট্রান্সলেট করতে হয় মেইন ভার্ব হিসেবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি ভার্বকে নিতে হয়। ফর এক্সাম্পল, আমি যদি এখন একটা বাক্য বলি যে তুমি এখন কোথায়, বাংলায় কি বলছি তুমি, তুমি ইংরেজি কি ইউ, এখন ইংরেজি কি নাও, কোথায় ইংরেজি কি হোয়ার। আমি যদি সাজায় বলি যে হোয়ার ইউ নাও, এটা কি বাক্য হয়েছে? ভেবে দেখেন তো। আমি যদি উত্তর দিই যে আমি এখন বাড়িতে, আমি ইংরেজি আই, বাড়ি ইংরেজি হোম, বাক্য কি হবে? আমি এখন বাড়িতে, আই হোম নাও হবে? হোয়ার ইউ নাও হবে? হবে না। কেন হবে না? আমি যেটা বাংলায় বলছি ইংলিশে সেটাই লিখছি, বাংলায় আমি কোনো ভার্বই ব্যবহার করিনি, আমার প্রয়োজন হয়নি। বাট ইংলিশে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। বাংলায় আপনি বলতে পারেন না যে তুমি এখন কোথায়, আমরা বলি না, অর্থাৎ তুমি এখন কোথায় আছো, অর্থাৎ ইংলিশটা কি হবে? ওয়ার আর ইউ নাও। এই আর যতক্ষণ না পর্যন্ত বসানো বাক্য হবে না। আই অ্যাম হোম, এটাও যদি বলেন তাও হয়নি, এখনো পর্যন্ত হয়নি। আপনি এখানে ভার্ব বসাইছেন যে আই অ্যাম, বাট আই অ্যাম হোম মানে আমি বাড়ি, আমি বাড়িতে। ওই তে কথাটার জন্য একটা প্রেপোজিশন অ্যাট বসাতে হবে, যে আই অ্যাম অ্যাট হোম নাও। এই অ্যাম আর অ্যাট না বসানো পর্যন্ত এই বাক্যটা হচ্ছে না। তার মানে বাংলা দেখে ইংলিশ বলবো না, বাংলায় যা আছে সেটাই যে ইংলিশ হবে এরকম না। আমাকে বুঝতে হবে তোমার বাড়ি থেকে স্কুল কত দূর, মানে এখানে কোনো ভার্ব নেই, তাই বলে কি আমি এইরকমই বলবো তাহলে ইংলিশ সেন্টেন্স হবে? উইদাউট ভার্ব ইউ ক্যান নট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স। তো মনে রাখবেন, যে বাংলা বাক্যে ভার্ব দেখা যায় না, বাংলায় পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হবে। যে বাংলা বাক্যে ভার্ব দেখা যায় না সেগুলো ইংলিশে ট্রান্সলেট যখন করবেন তখন কিসের ব্যবহার করবেন? অ্যামিজারের ব্যবহার করবেন ভার্ব হিসাবে। হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর, ফ্রম হোম, ইউর লেখা লাগবে না, ফ্রম হোম। হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম হোম। দেখছেন? তাহলে বাড়ি থেকে তোমার স্কুল কত দূর, তোমার বাড়ি থেকে স্কুল কত দূর। তো হাউ ফার ইজ, এখানে এটা এরকম হবে না, এটা এরকম হবে, হাউ ফার ইজ দ্য স্কুল, এখানে একটা দা হবে। এবার হবে যে ফ্রম ইউর হোম, মানে তোমার বাড়ি থেকে, ফ্রম ইউর, হাউ ফার ইজ দ্য স্কুল ফ্রম ইউর হোম, স্কুলটা কত দূর, স্কুল কত দূর, হাউ ফার ইজ দ্য স্কুল ফ্রম ইউর হোম। এই ইজ না বসালে কিন্তু আমার বাক্য হবে না, এটাই আমাকে বুঝতে হবে। প্রায় 2.5 মাইল হবে। ইটস মানে ইট ইজ নেয়ার অ্যাবাউট 2.5 মাইল। তোমার ক্লাস কখন শুরু হয়, দেখেন এই যে বাক্যটা, তোমার ক্লাস কখন শুরু হয়, এটা আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এভাবে বলতে পারেন যে ওয়েন ডাজ ইওর ক্লাস স্টার্ট। দেখেন এই যে লেখা ওয়েন ডাজ, কেন হবে? সাবজেক্টটা কিন্তু ক্লাস, তোমার না। এই তোমার কথাটা কিন্তু একটা অ্যাজেক্টিভ, পজিটিভ অ্যাজেক্টিভ। ইওর, আওয়ার, দেয়ার, এগুলো কিন্তু কোনো প্রোনাউন বা সাবজেক্ট না। সাবজেক্ট কিন্তু এখানে ক্লাস, ইওর ক্লাস, একসাথে একটা নাউন ফ্রেজ। তাহলে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য লেখা যে তোমার ক্লাস কখন শুরু হয়, ওয়েন ডাজ ইওর ক্লাস স্টার্ট। যখন আমি এটা অ্যাফার্মেটিভ করব, মাই ক্লাস, মাই ক্লাস, STARTS, স্টার্টস, একটা এস হবে, STARTS। কেন? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট কিন্তু ক্লাস। সো মাই ক্লাস স্টার্টস অ্যাট 10 AM, এরকম আমি লিখছি না? এটা স্পোকেনের ভাষায় এটা ঠিক আছে, এটা কিন্তু আমি অ্যাফার্মেটিভে লিখছি। আচ্ছা আপনারা ভেবে দেখেন, ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? ক্লাসের কি হাত পা আছে? কেউ একজন ক্লাস নিলে ক্লাসটা হয়। ক্লাস কিন্তু একটা ইনঅ্যাক্টিভ ওয়ার্ড, অর্থাৎ এই বাক্যটা মূলত প্যাসিভে করতে হয়। প্যাসিভ কি হয় জানেন? ওয়েন, ওয়েন ইজ ইওর ক্লাস, এরপর হচ্ছে স্টার্টেড, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, কেউ বোঝেন? ওয়েন ইজ ইওর ক্লাস স্টার্টেড, এই যে তোমার ক্লাস কখন শুরু হয়, এই বাক্যটার অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন হচ্ছে এইটা, ওয়েন ইজ ইওর ক্লাস স্টার্টেড। এটার অ্যাফার্মেটিভ এইটা, যে মাই ক্লাস ইজ স্টার্টেড অ্যাট 10 AM। কিন্তু এখানে লিখছি আমি যে ওয়েন ডাজ ইউর ক্লাস স্টার্ট, মাই ক্লাস স্টার্টস এট 10 PM। এটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে যদি আমি করি, ক্লাস হচ্ছে সাবজেক্ট, ক্লাস হচ্ছে ইনঅ্যাক্টিভ ওয়ার্ড, ক্লাস নিজে নিজে শুরু হতে পারে না, এজন্য এটা প্যাসিভে করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাম, ইজ, আর প্লাস V3। আমি প্যাসিভের উপর ডিটেলস ক্লাস নিব, আপনাদের নিব, ওয়েট করেন, সবই পাবেন। কিন্তু আমি এখানে ওয়েন ডাজ ইওর ক্লাস স্টার্ট দিয়েছি, এটাও একদিক থেকে কারেক্ট। কোন দিক থেকে জানেন? কনভারসেশনের দিক থেকে। রিটেন ইংলিশ বা ফর্মাল ইংলিশে প্যাসিভ মেনটেন করে লিখতে হবে। কিন্তু
যখন আপনি কারোর সাথে কনভারসেশন করবেন, কমিউনিকেশন করবেন, স্পিকিং করবেন, স্পিকিং এর ক্ষেত্রে প্যাসিভ যতটা পারা যায় অ্যাভয়েড করতে হয়। প্যাসিভ ব্যবহার করলে ওটা জটিলতা সৃষ্টি হয়, কমপ্লেক্সিটি ক্রিয়েট হয়। আপনার স্পোকেন ইংলিশটা কি, আপনার অপোজিট যে পার্সনটা আছে তাকে আপনার কথাগুলো বুঝাই দিতে পারলে হচ্ছে মনের কথাগুলো, সেটা যত সহজভাবে বোঝানো যায় তত ভালো। সেটা কন্ট্রাকশন ব্যবহার করে, কন্ট্রাডিক্টরি ওয়ার্ড ব্যবহার করে, বা অ্যাক্টিভ ব্যবহার করে, মানে প্যাসিভ যতটা পারা যায় স্পিকিং এর ক্ষেত্রে অ্যাভয়েড করাটা বেটার। প্যাসিভ মূলত রিটেন ইংলিশ বা ফর্মাল ইংলিশে বেশি ব্যবহৃত হয়। কেউ কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন? বোঝেন কিছু কি বললাম? জি স্যার। এইগুলো দরকার। দেখেন এই যে ফাংশনটা কনভারসেশন খুবই বেসিক, বাট এখানে আলোচনা করার অনেক কিছু আছে, অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না বলে কনফিডেন্টের সাথে ইংলিশে কথা বলতে পারি না। অতিথি বলছে তুমি বাসা থেকে কখন বের হও, তাহলে ওয়েন ডু ইউ গো আউট ফ্রম ইউর হোম। আমি তো হেঁটে যাই না, আই ডোন্ট গো অন ফুট। তবে কি তুমি বাসে যাও? বাট ডু ইউ গো বাই বাস? ডু ইউ গো বাই বাস? ডু ইউ গো বাই বাস? বলছে হ্যাঁ। এবার বলছে তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে? এইটার ইংলিশ কি বলেন তো? তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে, ইংলিশ কি হবে? ইংলিশ কি হবে? তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী? How many students হ্যাঁ। do you have in your class? না, এরকম হয় না। হুম, Many student in your school? এই যে হাউ মেনি স্টুডেন্ট ইন ইউর স্কুল, হ্যাঁ, আর দেয়ার হবে। তো এই যে বললেন যে তফাজ্জল সাহেব, দেখেন আপনি এই যে কথাটা বললেন যে হাউ মেনি স্টুডেন্ট ইন ইউর স্কুল, এখানে দেখেন কোনো ভার্ব নেই। ভার্ব না ব্যবহার করলে তো আমার সেন্টেন্স হবে না। দেখেন আপনারা যারা আমার বইটা পারচেস করেছেন বা নিয়েছেন, 29 বা 30 নাম্বার চ্যাপ্টারে, আমার যে স্পিক ইংলিশ উইথ সোনামুখ বইটা আছে, এটার 29 বা 30 নাম্বার চ্যাপ্টারে দেখবেন ইট বা দেয়ারের উপর একটা ক্লাস আছে, ইট বা দেয়ারের ব্যবহার। ইট অথবা দেয়ার 29 বা 30 নম্বর চ্যাপ্টারে, বা 31-এও হতে পারে, আপনি একটু দেখবেন মাঝামাঝি জায়গায় আছে ইট বা দেয়ার। এখানে এই যে ডু ইউ হ্যাভ কেন হবে না? দেখেন হ্যাভ হ্যাজ হ্যাড মানে আছে, কি আছে, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু আছে, এইটা বোঝাতে হ্যাভ হ্যাজ হ্যাড বসে। আবার অ্যাম ইজ আর এর মানেও কিন্তু আছে, বা ওয়াজ ওয়্যার এর মানে ছিল। কি আছে বা ছিল? সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে বা ছিল। দেখেন এটার ইংলিশ হচ্ছে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর স্কুল। কেন আর দেয়ার হয়? আমি যদি বলি যে তোমার স্কুলে আছে, ইংরেজি তো আমরা জানি হ্যাভ, তাহলে হাউ মেনি স্টুডেন্টস ডু ইউ হ্যাভ, এর মানে হচ্ছে তোমার কতজন আছে। এটা তো তোমার না, তোমার স্কুলে। স্কুল কি একটা প্লেস, একটা জায়গা? মনে করেন আমি যদি বলি মাঠে 3টা গরু আছে, মাঠে 3টা গরু আছে, ইংলিশ কি? আপনি বলবেন দ্য ফিল্ড। শুরুতে কি মাঠ, তাহলে এটা সাবজেক্ট দ্য ফিল্ড। আছে ইংরেজি কি হ্যাভ বা হ্যাজ। আপনি যদি বলেন দ্য ফিল্ড হ্যাজ 3 কাউ, এর অর্থ কি? মাঠের 3টা গরু আছে। মাঠের, হ্যাভ হ্যাজ ব্যবহার করা মানে কারো অধিকারে বা মালিকানায় থাকা বোঝায়। তো গরুগুলো তো মাঠের না, মাঠে। মাঠ একটা প্লেস। প্লেস বা অ্যাডভার্ব কখনো নাউন বা প্রোনাউন অর্থাৎ সাবজেক্ট হতে পারে না। একটা বাক্যের সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন, ব্যক্তি বা বস্তু। আকাশে অনেক তারা আছে, আপনি যদি বলেন দ্য দ্য স্কাই হ্যাভ মেনি স্টার, হবে? আকাশের অনেক তারা আছে এরকম হয়ে যায়, আকাশের না, তারাগুলো আকাশে আছে। আমি যদি বলি ঝুড়িতে 10টা আপেল আছে, দ্য বাস্কেট হ্যাজ 10 আপেল, তাহলে ঝুড়ির 10টা আপেল আছে এরকম হয়ে যায়। আপেলগুলো তো ঝুড়ির না, ঝুড়িতে। ওই ঝুড়ি একটা প্লেস, যদিও ওটা শুরুতে বলছে, আমরা অনেকেই মনে করি বাংলা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট হয়, বাট না। এই জায়গাগুলোতে দেয়ারের ব্যবহার হয়। দেয়ারের ব্যবহার কোথায় হয়? কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝাতে দেয়ারের ব্যবহার হয়। কোনো একটা জায়গায়, একটা প্লেসে কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝাতে, কোনো কিছু বর্ণনা করতে দেয়ারের ব্যবহার হয়। স্কুলে, স্কুল একটা প্লেস, একটা জায়গা, একটা অ্যাডভার্ব। এই জন্য হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর স্কুল, মাঠ একটা জায়গা। আমি যদি বলি মাঠে 3টা গরু আছে, দেয়ার আর 3 কাউস ইন দ্য ফিল্ড। আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে, গ্রাম একটা প্লেস, দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টার ইন দ্য স্কাই। ঘরের দরজায় একটা কুকুর আছে, দেয়ার ইজ আ ডগ ইন ফ্রন্ট অফ ডোর। ঝুড়িতে 10টা আপেল আছে, দেয়ার আর 10 apples ইন দ্য বাস্কেট। এখানে দেয়ারের ব্যবহার হয়। আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। আপনি যদি বলেন
আই হ্যাভ ইন ঢাকা, আমার ঢাকা আছে, এরকম হয়ে যায়। হ্যাভ হ্যাজ মানে আছে, কারো অধিকারে আছে। আমি একজন ডাক্তার, আই অ্যাম আ ডক্টর। আমার একটা কুকুর ছিল, আপনি যদি বলেন যে আই ওয়াজ আ ডগ, ইট উইল বি রং। অর্থ হয়ে যায় আমি একটা কুকুর ছিলাম। আই হ্যাড আ ডগ মানে আমার একটা কুকুর ছিল। অধিকারে বা মালিকানায় বোঝাতে হ্যাভ হ্যাজ হ্যাড। আর সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে বা নিজে কোনো কিছু ছিল, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এর ব্যবহার হয়। আর দেয়ার এর ব্যবহারটা কোথায় বললাম? কোনো একটা জায়গায়, কোনো একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝাতে। রাস্তায় তিনজন লোক আছে, দেয়ার আর থ্রি মেন অন দ্য রোড। কেউ কি বুঝতে পেরেছেন? বইটা থেকে দেখে নিবেন ইট বা দেয়ার এর ব্যবহার, যাদের কাছে আমার বইটা আছে। আমি বারবার বলছিলাম বইটা নিয়ে নেন, বইটা পারচেস করেন, ইট উইল বি বেটার ফর ইউ। বোঝা গেল ইট বা দেয়ার এর ব্যবহারটা কোথায় হবে? কোনো একটা জায়গায়, কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝাতে। প্রায় 900 জন, তাহলে এখানে কিভাবে বলবো যে দেয়ার আর 900 স্টুডেন্টস, অ্যারাউন্ড 900 স্টুডেন্টস, অ্যাবাউট 900 স্টুডেন্ট। ওকে, তোমার কোন বিষয় সবচেয়ে ভালো লাগে? এটা দুই ভাবে বলতে পারেন, যে ইন হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট, এভাবে বলতে পারেন, অর হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট। আমার ইতিহাস সবচেয়ে ভালো লাগে, আই লাইক হিস্ট্রি মোস্ট। তোমার সবচেয়ে প্রিয় খেলা কোনটি? হুইচ ইজ ইউর ফেভারিট গেম, ফুটবল ইজ মাই ফেভারিট গেম, অর আই লাইক ফুটবল মোস্টলি। সো ওকে, মে ইউ লিভ লং। তো যাই হোক, দেখেন, শর্ট একটা কনভারসেশন, সিম্পল একটা কনভারসেশন, দেখলে মনে হবে ক্লাস 1 2 3 বাচ্চারাও পারবে। বাট এখানে অনেক কিছু আলোচনা করার আছে, দেখার আছে। এরকম কনভারসেশন গুলো আমি আপনাদের সামনে সলভ করে দিব, যাতে করে আপনারা নিজেরা এগুলো কনফিডেন্টের সাথে করতে সক্ষম হন। আমি এগুলো দিয়ে দিব আপনাদের, এটা করতে হবে। ঠিক আছে? তো ক্লাসগুলো কেউ মিস দিবেন না, এই ক্লাসগুলো অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে। এখন যদি আপনারা ক্লাসগুলো মিস করেন, আপনি অনেক পিছায় পড়বেন। অনেকে ধৈর্য রাখতে পারেন না। ধৈর্য, আমি প্রথম দিনেই বলছিলাম আপনারা যখন ক্লাস শুরু করছিলাম যে কিপ পেশেন্স, ধৈর্য রাখেন। এইটাও হয়, জানেন কি হয়? মনে করেন আপনি ক্লাস করছেন, এই যে আমি টাকার জন্য নোটিশ দিচ্ছি, এখন টাকা দিতে পারছেন না, লজ্জায় পড়ে গেছেন, আর ক্লাসে আসছেন না। এরকম হচ্ছে তো, তাই না? ক্লাস করছেন না, কি হয়? অনেকেই বলে স্যার আমি 15 দিন পর টাকা দিব, 20 দিন পর বা 1 মাস পর টাকা দিব। আপনি আমাকে ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করাচ্ছেন না, আমি 1 মাস পরে করব। মনে রাখেন, যদি আপনি এখান থেকে একবার ছিটকে যান, এই যে আগ্রহ নিয়ে ক্লাস করছেন, এই যে ইফোর্ট নিয়ে ক্লাস করছেন, এই আগ্রহ আর ইফোর্ট আপনার থাকবে না। পরবর্তীতে যত চেষ্টা করেন আপনি পারবেন না। আমি কিভাবে বুঝাই, কিভাবে শেখাই, কিভাবে দেখাই, এটা তো আপনারা দেখছেন। আমার থেকে গিয়ে আপনি অন্য একটা জায়গায় শিখতে গেলেন, আবার ঘুরে ফিরে আপনার কাছে আসবেন। এটা হয় প্র্যাকটিক্যালি, আমি দেখছি। মনে করেন 1 মাস ক্লাস করছে, 1000 টাকা দিয়ে ক্লাস করছে, তারপর আর নেই। 2 মাস 3 মাস পরে এসে বলে স্যার আমি আপনার অমুক ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আমার 1000 টাকা পেইড করা ছিল, বাকি টাকা দিয়ে কি আমি এখন কোর্সটা কমপ্লিট করতে পারি? আপনি যতই 2 মাস পর 3 মাস পরে আবার সেই ধাক্কা খেয়ে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আসেন, কোর্স করেন, আপনার কি ওই এখন যে ইচ্ছাটা আছে, এখন যে ইফোর্টটা আপনি দিচ্ছেন, যে আগ্রহটা আছে, এই আগ্রহ, এই ইফোর্টটা কি আপনার তখন আর থাকবে? একবার ছিটকে গেলে, একবার বাধাপ্রাপ্ত হলে, একবার যদি এখানে আটকে যান, এখন যে ইচ্ছা শক্তি নিয়ে আপনি আসছেন, যে স্বপ্ন নিয়ে আসছেন, যেভাবে ক্লাস করছেন, এই আগ্রহটা আর থাকে না, বিশ্বাস করেন। একবার ভেঙে গেলে এটা আর থাকে না। এই জন্য বলছি, কষ্ট হলেও যেভাবে হোক আপনারা রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করবেন, কারণ এই ক্লাসগুলো অনেক প্র্যাকটিক্যাল হবে। প্রত্যেকটা বিষয় আমি ফোর্ট দিয়ে দেখাচ্ছি, দেখাবো, ইনশাল্লাহ শেষ পর্যন্ত যাব। আর যাদের বকেয়া টাকা আছে তারা যেভাবে হোক একটু ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবেন, এটা আপনাদের ভালোর জন্যই বলছি। এর বাইরে তো আর কোনো কিছু দিতে হবে না। আর বইটা যারা নেননি, যদি পারেন বইটা নিয়ে নিবেন। আমার নাম্বারে নাম ঠিকানা নাম্বার দিয়ে জানাবেন, আমার হোয়াটসঅ্যাপে, পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 57, বই হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন। 500 টাকা প্রাইস, 120 টাকা ডেলিভারি চার্জ, 620 টাকা দিয়ে আজকে অর্ডার করলে 3 দিন পর আপনি হাতে পাবেন। হাতে পেয়ে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন। বইটা থাকলে এই শেখাটা আরো ইফেক্টিভ হবে, যেহেতু আমি প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতর মুভ করছি। রেকর্ড পিডিএফ ফাইল দিব, থাকবে এটা, বাট হার্ড কপি বই থাকলে শেখাটা অনেক বেশি ইফেক্টিভ হয়। আর যেটা পারবেন, মানে যেটাই হোক না কেন, অ্যাটলিস্ট কোর্স ফিটা কমপ্লিট করে থাকার চেষ্টা করেন, তাহলে আপনি আনলিমিটেড অ্যাক্সেস পাবেন ল্যাঙ্গুয়েজ ক্লাব প্লাস পার্সোনাল সেশনেও। যত দিন না পর্যন্ত এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হতে পারেন, থাকতে পারবেন। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। আপনারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে ফেলবেন। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আমি রেকর্ড ক্লাস পিডিএফ